হ্যালো, আমি আনিসুল ইসলাম আবারও স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে। তো আমার আইসিটি ভিডিও সিরিজের এটি তৃতীয় লেকচার ভিডিও। আজকে আমি যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপনা করব সেটি অনেক মজার বিষয়। সেটি হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর। তো সংখ্যা পদ্ধতির রূপান্তর মজার বিষয় এই কারণে বললাম, আসলে এই টার্মসগুলো অনেক ম্যাথমেটিক্যাল থাকবে, সো থিওরিটিক্যাল থেকে আপাতত মুক্তি পাচ্ছেন আপনারা। যাই হোক, তো প্রথমে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর। আমরা তো অবশ্যই করব। তো সংখ্যা পদ্ধতির রূপান্তরটা কি? আসলে আমরা যখন এক ভাষা হতে অন্য ভাষায় আমরা যখন কোনো কিছুকে পরিবর্তন করি, যেমন ইংরেজি থেকে বাংলা, তাহলে এখানে একটা ভাষার রূপান্তর হচ্ছে। আবার বাংলা থেকে ইংরেজি, এইখানে একটা ভাষার রূপান্তর হচ্ছে। তো একইভাবে আমরা বিভিন্ন সংখ্যা পদ্ধতিগুলোর নাম তো অলরেডি আমরা শিখে ফেলেছি, বাইনারি, ডেসিমেল, অক্টাল, হেক্সাডেসিমেল। তো এগুলোর মধ্যে এক সংখ্যা পদ্ধতি থেকে আরেক সংখ্যা পদ্ধতি নেওয়াই হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর। এবং এর প্রয়োজনীয়তা অ্যাকচুয়ালি এটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়, কারণ আমাদের ভাষা তো আমরা আগেই বলেছি যে আমাদের ভাষাটা হচ্ছে ধরেন ডেসিমেল। আমাদের ভাষাটা হচ্ছে ডেসিমেল সংখ্যা পদ্ধতি, আর কম্পিউটারের ভাষা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। তো এটা হচ্ছে কম্পিউটারের ভাষা, আর এটা হচ্ছে আমাদের ভাষা, হিউম্যান ভাষা। তো এই কম্পিউটার তো আর মানুষের ভাষা বুঝবে না অবশ্যই। তো কম্পিউটারকে কী করতে হবে, এই ডেসিমেল ভাষাটাকে, মানুষের ভাষাটাকে কনভার্ট করে আমরা রূপান্তর করে বাইনারিতে নিতে হবে। অথবা আমাদের বোঝার জন্য যেটা করতে হবে, যে এই বাইনারি, এই যে কম্পিউটার ভাষাটা তো আমরা আবার বুঝবো না অনেক সময়, তো সেইটা আমাদের কী করতে হবে, এই বাইনারি ভাষাটা আমাদের ডেসিমেল ভাষায় পরিবর্তন করতে হবে। তাহলে দেখলাম যে মানুষের ভাষা, বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় পরিণত করতে হলে অবশ্যই একটা কনভার্সনের প্রয়োজন, একটা রূপান্তরের প্রয়োজন। আবার কম্পিউটার ভাষাটাকে আমাদের বুঝতে হলে এইখানেও একটা রূপান্তরের প্রয়োজন। সো আমরা এই রূপান্তর নিয়েই আলোচনা করব। তো আজকে আমি যেটা বলতেছি যে এই লেকচার ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, কারণ সংখ্যা পদ্ধতির রূপান্তর আমরা জানি, আমাদের সংখ্যা পদ্ধতি হচ্ছে ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। এগুলো হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতি, যে চারটি সংখ্যা পদ্ধতি আমরা আগের লেকচার ভিডিওতে আলোচনা করেছি। যদি আগের লেকচার ভিডিওগুলো না দেখে থাকেন, দয়া করে সেগুলো দেখে নেবেন, কারণ যদি পূর্ববর্তী লেকচার ভিডিওগুলো আপনি না দেখে থাকেন তাহলে আজকের এগুলো বুঝবেন না। তো যাই হোক, ডেসিমেল সংখ্যা পদ্ধতি, আমরা ডেসিমেল থেকে বাইনারিতে যেতে পারি, ডেসিমেল থেকে অক্টালে রূপান্তর করতে পারি, ডেসিমেল থেকে হেক্সাতে রূপান্তরিত করতে পারি, আবার ইচ্ছে করলে বাইনারি থেকে ডেসিমেল, আবার অক্টাল থেকে ডেসিমেল এবং হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল। তো এই সংখ্যা পদ্ধতির রূপান্তরগুলো আমরা দেখব। তো আজকে যেটা প্রথমে দেখব যে কীভাবে ডেসিমেল থেকে বাইনারিতে যাওয়া যায়, কীভাবে ডেসিমেল সংখ্যাটাকে বাইনারি সংখ্যাতে রূপান্তরিত করা যায়। তো আমি এই চারটা আপনাদের মনে রাখার জন্য বলবো, কারণ এই চারটা ইউজ করে আপনি অতি সহজে সবগুলো সংখ্যা পদ্ধতির রূপান্তর আপনি নিজে নিজে খুবই দ্রুত করতে পারবেন। তো সেই জন্য আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, যে ডেসিমেলের সংখ্যা পদ্ধতির ভিত্তিটা হচ্ছে 10, আশা করি সেটা আপনার মনে রেখেছেন, এবং বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 2, অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 8, হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 16। সো চলুন শুরু করা যাক। যা প্রথমে আমি একটা উদাহরণ দিয়ে শুরু করি, যে উদাহরণটা হচ্ছে 67 বা 67। সো এটাকে আমার প্রশ্নে বলা হয়েছে ডেসিমেল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর। তো এই 67 একটা ডেসিমেল সংখ্যা, এবং একে ভালোভাবে বোঝানোর জন্য আমি এখানে 10 দিয়ে দিলাম ভিত্তি। তাহলে এখন বুঝতে পারতেছেন এইটা একটা ডেসিমেল সংখ্যা। তো আমরা এটাকে কি বাইনারি সংখ্যা নিব। তো পরীক্ষায় অনেক সময় থাকতে পারে যে এটাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করো, তাহলে আপনি অবশ্যই বুঝতে পারবেন। আর যদি এইভাবেও কখনো থাকে, আমি সবসময় এই পদ্ধতিটা ইউজ করবো, সো আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এটা একটা ডেসিমেল সংখ্যা 67, এবং এটাকে আমাদের নিতে হবে কোন ভিত্তিতে, এটাকে বাইনারিতে নিতে হবে, বাইনারি সংখ্যা পদ্ধতিতে। তো দেখেন, একটা বিষয় আমি বারবার বলবো, যেটা আপনি খেয়াল রাখতে হবে, যে ডেসিমেল সংখ্যা পদ্ধতিকে আমরা বাইনারি সংখ্যা পদ্ধতি নিব। তাহলে এখানে দুইটা ভিত্তি পাচ্ছেন আপনি, একটা হচ্ছে 10 আর একটা হচ্ছে 2। তো এই দুইটা ভিত্তি দিয়েই আমাদের কিছু একটা করতে হবে। তো প্রথমে আমি আপনাকে যেটা সহজেই বলে দিচ্ছি, তো আমাদের এই সংখ্যাটা কিন্তু 67, এবং এইটাকে বাইনারি নিতে হবে। খেয়াল করেন, তো আমি বলতেছি যে ডেসিমেলের 10 এই ভিত্তিটা কখনোই কাজে লাগবে না। এই নিয়মটা আপনি মনে রাখবেন, যে ডেসিমেলের ভিত্তিটা কখনোই কাজে লাগবে না। আমরা যে কোনো সংখ্যা পদ্ধতি রূপান্তর করি না কেন, আমি যদি ডেসিমেল সংখ্যা যদি অক্টাল সংখ্যা পদ্ধতি যাই, অথবা ডেসিমেল থেকে আমরা হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে যাই, তাহলে যে জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে, যে ডেসিমেলের এই ভিত্তি 10 আমাদের কোনো কাজে আসবে না। ভিত্তি 10 কখনোই কাজে আসবে না, সেটা খেয়াল রাখবেন। সো ডেসিমেলের ভিত্তি 10 কখনোই কাজে আসবে না, ভালো কথা। তাহলে কাজে কোনটা আসবে? এখন দেখেন, এইখানে তো আমাদের মাত্র দুইটা ভিত্তিই আছে, একটা 10 আর একটা 2।
তাহলে যদি 10 কাজে না লাগে অবশ্যই 2 কাজে লাগবে। সো এটা হচ্ছে প্রথমে দেখতে হবে আপনার কোন বৃত্তিটা কাজে লাগতেছে। তবে ডেসিমেলের বৃত্তি কখনোই কাজে লাগবে না, সেটা ডেসিমেল থেকে বাইনারি বলেন, ডেসিমেল থেকে অক্টাল বলেন, যে কোনো সংখ্যা পদ্ধতি রূপান্তরই বলেন না কেন, এই ডেসিমেলের দশ আমরা কখনোই ব্যবহার করব না। তার বিপরীতে যেই সংখ্যা পদ্ধতির বৃত্তিটা আছে সেইটাই আমরা ব্যবহার করব। তো আমরা জেনে গেলাম যে এখানে 2 এর বৃত্তিটা আমরা ব্যবহার করবো। এখন 2 দিয়ে কী করব? দুইটা জিনিস আপনি করতে পারেন, হয় গুণ অথবা ভাগ, এই দুইটা জিনিস। তো আমি আবার বলতেছি, যে দুইটা নিয়ম আপনাকে খেয়াল রাখতে হবে। প্রথমে আপনি জেনে রাখবেন যে ডেসিমেল থেকে যে কোনো সংখ্যা পদ্ধতি রূপান্তর করুন, আপনার ডেসিমেলের বৃত্তি 10 কখনোই কাজে লাগবে না, সেটা আপনার একটা নিয়ম মনে রাখবেন। এবং পরবর্তীতে যেই অন্য যে বৃত্তিটা আছে এখন সেইটা দিয়ে আপনি কী করবেন, গুণ না ভাগ, সেই সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে। তো আমি যেটা বলতেছি খেয়াল রাখবেন, যদি সংখ্যা এবং বৃত্তি একই দিকে থাকে তাহলে গুণ, সংখ্যা প্লাস বৃত্তি দুইটাই যদি একই দিকে থাকে, তো আমরা বলছি ডেসিমেলের বৃত্তি তো আমাদের কাজে লাগবে না, সুতরাং এই সংখ্যা আর আমার এই বৃত্তি, আপনি 10-এর কথা বলে যান, এই আমার 67 সংখ্যা এবং তাকে বাইনারিতে নিতে হবে। তো আমি বলছি এই 67 কাজে লাগবে এবং এই বৃত্তিটা কাজে লাগবে। তো আমি এখন যেটা বলতেছি নিয়মটা মনে রাখার জন্য, যে আপনাকে কি করতে হবে, গুণ না ভাগ করবেন, এই 2 দিয়ে আপনি গুণ করবেন না ভাগ করবেন, সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনাকে যেটা খেয়াল রাখতে হবে, যদি সংখ্যা এবং বৃত্তি একই দিকে থাকে, একই দিকে সংখ্যা এবং বৃত্তি দুইটা যদি একই দিকে থাকে তাহলে আপনাকে গুণ করতে হবে। আর যদি সংখ্যা এবং বৃত্তি একই দিকে না থাকে, যেমনটা এই ক্ষেত্রে দেখতে পারতেছেন, সংখ্যাটা হচ্ছে সমান চিহ্নর বাম দিকে এবং বৃত্তিটা হচ্ছে সমান চিহ্নর ডান দিকে, তাহলে যদি একই দিকে না থাকে তাহলে কি করতে হবে সেটা নিশ্চয়ই বুঝে গেছেন। হ্যাঁ, অবশ্যই সেটা ভাগ, আমরা ভাগ করব। যদি সংখ্যা এবং বৃত্তি একই দিকে না থাকে তবে ভাগ। এই পদ্ধতিটা আপনারা যদি মনে রাখতে পারেন তাহলে আমি শিওর যতগুলা সংখ্যা পদ্ধতি রূপান্তরই বলেন না কেন সবগুলোই আপনারা পারবেন, ডেফিনেটলি পারবেন, আমি 100% শিওর। তো এই দুইটা জিনিস আবার আমি বলছি, এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট বলতেছি, কারণ এই ভিডিওতে আমি ভালোভাবে এই রূপান্তরটা বলে দিচ্ছি যাতে পরবর্তী রূপান্তরে আপনাদের আর কোনো প্রয়োজন, মানে কোনো প্রবলেম না হয়, অ্যাকচুয়ালি কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়। তো আমি যেটা বলতেছিলাম, যে কোনো সংখ্যা পদ্ধতি রূপান্তরে যদি ডেসিমেল এর বৃত্তি থাকে তাহলে সেইটা কখনোই কাজে লাগবে না। তো আমাদের কোন বৃত্তিটা কাজে লাগবে, একটা তো চলে গেল, তার একটা মাত্র বৃত্তি থাকলো, এই দুইটা কাজে লাগবে, বাইনারি বৃত্তিটা কাজে লাগবে। এইটা দিয়ে আমার সংখ্যাটাকে আমি কী করবো, ভাগ না গুণ, এই সিদ্ধান্তটা আমার নিতে হবে সবসময়। তো এই বৃত্তি দিয়ে আমি বলছি যদি সংখ্যাটার সাথে বৃত্তি থাকে তাহলে গুণ, আর যদি সাথে না থাকে তাহলে ভাগ। তাহলে অবশ্যই বুঝে গেছেন যে এটা ভাগ হবে। তাহলে শুরু করতেছি আমি। তো আমি 2 দিয়ে এই 67কে ভাগ দেব। তো এখানে একটা কথা বলে রাখতে চাই, আশা করি আপনারা সবাই এটা জানেন, তারপরেও যেহেতু আমাকে বলতে হবে বোঝানোর জন্য, এটা হচ্ছে আমার বাজক, এটা হচ্ছে আমাদের বাহ্য, যেটাকে আমরা ভাগ করব। তো 2 দিয়ে আমরা যদি 67কে ভাগ দিই তাহলে কি পাই, আমরা 2 দিয়ে যদি 67কে ভাগ দিই, আমি সেটা এইদিকে দেখিয়ে দিচ্ছি আপনাদের, অবশ্যই আপনারা জানেন, আমি ধরে নিচ্ছি যে বোঝানোর সুবিধাতে সেটা ব্যাখ্যা করতেছি আমি আপনাদেরকে। 3 দুগুণা 6 এবং 7 যদি এখানে থেকে 3 দুগুণে 6, তাহলে 1 থাকতেছে, এটা হচ্ছে আমার ভাগফল এবং এটা হচ্ছে আমার ভাগশেষ। তো আপনি যেটা করবেন, এই যে ভাগফলটা আমি এইদিকে লিখে নিয়েছি, তাহলে দেখা গেল এইদিকে কখনো ভাজ্য থাকতে পারে আবার কখনো ভাগফলটা থাকতে পারে। এখন ভাগশেষ একটা আপনি কোন দিকে লিখবেন, এই দিকে ভাগশেষ একটা আপনি লিখবেন। এই যে ভাগফল এবং ভাগশেষের মধ্যে আমি একটা দাগ টেনে রাখলাম যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে আমার ভাগশেষটা কোথায় থাকতেছে, এই দিকে, একেবারে ডান দিকে ভাগশেষটা থাকতেছে। তাহলে আমরা কি কি দেখতে পাচ্ছি, ভাজক থাকতেছে, ভাজ্য অথবা ভাগফল থাকতেছে এইদিকে, এবং এইদিকে ভাগশেষ থাকতেছে। তো আমি এগুলো আপনাকে মানে ভেঙে ভেঙে বুঝিয়ে দিতেছি, পরীক্ষা অবশ্যই আপনার এইগুলো লিখতে হবে না, তারপর বোঝানোর সুবিধার্থে আমি জাস্ট লিখতেছি। তো এইভাবে আমি 2 দিয়ে ভাগ দিতে থাকবো, 2 দিয়ে আবার যদি এটাকে ভাগ দিই তাহলে 16 দুগুণে 32, তাহলে আমার থাকতেছে ভাগশেষ 1, আবার ভাগ দিয়ে যাব 8 দুগুণা 16, তাহলে ভাগশেষ থাকতেছে আমার 0, আবার যদি আমরা 2 দিয়ে ভাগ দিই 4 দুগুণা 8, তাহলে ভাগশেষ থাকতেছে 0, আবার 2 দিয়ে ভাগ দেবো 2 দুগুণা 4, তাহলে ভাগশেষ থাকতেছে 0। তো এইভাবে কতবার ভাগ দিব সেটা তো এখন একটা প্রশ্ন। হ্যাঁ, ভালো প্রশ্ন। আমরা ততক্ষণ ভাগ দিব যতক্ষণ না ভাজ্য অথবা ভাগফল এটা 0 হয়েছে। আমি আবার বলতেছি, যতক্ষণ না পর্যন্ত ভাজ্য এবং ভাগফলটা আমাদের 0 হয়েছে ততক্ষণ পর্যন্ত আমাদের কি করতে হবে, ভাগ চালিয়ে যেতে হবে। তো আবার আমি ভাগ দিই, 2কে 2 দিয়ে ভাগ দিলে অবশ্যই 1 হবে এবং তার ভাগশেষ থাকবে 0।
এবং সবার শেষে এখন আপনি কি করবেন, আমি বলছি যতক্ষণ না পর্যন্ত ভাজ্য অথবা ভাগফল শূন্য হয়েছে, এই যে এই দিকেরটা যতক্ষণ না পর্যন্ত শূন্য হয়েছে ততক্ষণ করতে হবে। তাহলে অবশ্যই আরেকবার আমাকে ভাগ দিতে হবে, তো আমি ভাগ দিতেছি। সো 2 দিয়ে যদি আমি 1কে ভাগ দিই, খেয়াল করেন 2 দিয়ে যদি আমরা 1কে ভাগ দিই অবশ্যই যাবে না, সেই জন্য 2 এর শূন্য শূন্য এবং ভাগশেষ থাকছে আমার 1, এটা হচ্ছে ভাগফল। সো ভাগফলের জায়গায় আমি শূন্য এবং ভাগশেষের জায়গায় 1 বসিয়ে দিলাম। তাহলে হ্যাঁ, আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছে গেছি। এখন সবার শেষে এই যে আমি 6710 এটা একটা ডেসিমেল সংখ্যা ছিল এবং সেটাকে বাইনারিতে রূপান্তর করলাম। বাইনারিতে রূপান্তর কীভাবে করলাম দেখেন, যতগুলো ভাগশেষ বের হয়েছে সবগুলোই বাইনারি সংখ্যা, হয় 1 নয় 0। তো এগুলোকে আমাকে মানে কোন দিক থেকে, আমি কি উপর দিক থেকে নিচের দিকে আসবো না নিচের দিক থেকে উপর দিকে যাবো, এই জন্য আপনাকে যেটা খেয়াল রাখতে হবে একেবারে শেষের দিকে থেকে আমরা এইভাবে যাব, শেষ থেকে উপরের দিকে যাব। প্রথমে এইটা লিখবো 1, পরে এইটা লিখবো 0, পরে এইটা 0, তারপরে আরেকটা 0, তারপর আরেকটা 0 এবং সবার শেষে 1 1। তো আশা করি বুঝতে পারছেন। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, এই যে সবার শেষে এই যে আমরা এইটা থেকে শুরু করছি, কারণ এটা হচ্ছে এমএসবি বা মোস্ট সিগনিফিক্যান্ট বিট, সর্বোচ্চ গুরুতর অঙ্ক যেটা আমরা বলে থাকি, সর্বোচ্চ গুরুত্বপূর্ণ অঙ্ক, এবং এটাকে বলা হয় এলএসবি, যেটাকে আমরা লিস্ট সিগনিফিক্যান্ট বিট বলে থাকি, লিস্ট সিগনিফিক্যান্ট বিট বলে থাকি। তো আশা করি আমার সাথে একটা মিনিট থাকেন, দেখতে পাচ্ছি আমার কলমে খালি শেষ হয়ে গেছে। তো এটাকে আমরা লিস্ট সিগনিফিক্যান্ট বিট বলি, যেমনটা আমি বলছিলাম, বা সর্বনিম্ন গুরুত্বপূর্ণ অঙ্ক বলে থাকি। যাই হোক, আশা করি এই উদাহরণটা আপনি বুঝতে পেরেছেন। এবং সবার শেষে যখন আপনি সংখ্যা পদ্ধতি রূপান্তর করে ফেলছেন 6710কে এইভাবে সংখ্যা পদ্ধতি রূপান্তর করার শেষে আপনি যেটা করবেন বৃত্তিটা দিয়ে দিবেন, তাহলে আমি বুঝতে পারলাম কীভাবে ডেসিমেল থেকে আপনি বাইনারিতে রূপান্তর করলেন। তো আমরা আরেকটা উদাহরণ দেখতে পারি এবং উদাহরণটা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। যেটা করবো আমরা 209, এটাকে আমরা বাইনারি সংখ্যাতে রূপান্তর করবো। এটা একটা ডেসিমেল সংখ্যা, এটাকে আমাদের কী করতে হবে, বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হবে। তো আমি একটু আগেই বলছি আপনাকে প্রথমে সিদ্ধান্ত নিতে হবে যে কোন বৃত্তি দিয়ে কাজ করবেন। এখানে যেহেতু 10 আছে সেটা কোনো কাজে লাগবে না, সেটা আপনি অলরেডি বুঝে গেছেন। সুতরাং আমরা 2 দিয়ে কাজ করবো। তো 2 দিয়ে এটাকে গুণ না ভাগ করবো, যেহেতু 2টা আমরা দেখতে পাচ্ছি সংখ্যার সাথে নেই, তো আমরা আগেই বলছি যদি সংখ্যা এবং বৃত্তি একই দিকে থাকে তাহলে আমরা গুণ করব, আর যেহেতু একই দিকে নাই, কারণ সমানের বাম দিকে আছে সংখ্যা আর ডান দিকে আছে বৃত্তি, তাহলে অবশ্যই ভাগ করবো। তো আমি 2 দিয়ে ভাগ করে যাচ্ছি, 2 দিয়ে 209কে ভাগ করলে সেটা হবে 104, ভাগশেষ থাকবে আমার 1। আবার যদি আমরা 2 দিয়ে ভাগ দিই সেটা কত হচ্ছে, হ্যাঁ ঠিকই ধরতে পেরেছেন, 52, তাহলে ভাগশেষ থাকতে 0। আবার 2 দিয়ে ভাগ দিলে সেটা কত হবে, গুড। তো আমি আবার বলতেছি, এইদিকে আমরা সবসময় ভাগশেষ লিখতেছি এবং এইদিকে ভাজ্য অথবা ভাগফল। আমরা ততক্ষণ পর্যন্ত ভাগ করবো যতক্ষণ না পর্যন্ত ভাজ্য অথবা ভাগফলটা 0 হয়েছে। তো আবার 2 দিয়ে ভাগ দিতেছি, আবার 2 দিয়ে 6 দুগুণা 12 থাকবে আমার হাতে 1, 3 দুগুণা 6 হাতে থাকতেছে 0, 2 1 2, ভাগশেষ 1। আবার ভাগ দিতে হবে, কারণ আমি বলছি যে এইদিকে যতক্ষণ না পর্যন্ত 0 হয়েছে ততক্ষণ করতে হবে। তাহলে 2 দিয়ে যদি আমরা ভাগ দিই, এটাকে 2 এর 0 0, 2 দিয়ে আমরা যদি 1কে ভাগ দিই সেটা দেখিয়ে দিচ্ছি। আমরা ভাগ যেহেতু যাবে না, তাহলে 2 এর 0 0, ভাগশেষ থাকতেছে 1। তো এই ভাগফলটা 0 আমি এইখানে বসাইছি এবং বরাবরের মতো ভাগশেষটা আমার এইদিকে বসাইছি। তাহলে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছতে পেরেছি। আমাদের আনসারটা লিখে ফেলি, 209 10। এই ডেসিমেল সংখ্যাকে যদি আমরা বাইনারিতে নেই, আমি বলছি আপনাকে নিচের দিক থেকে শুরু করতে হবে গণনাটা, 1 1 0 1 0 0 0 1। তো পেয়ে গেছি আমাদের বাইনারি সংখ্যাটা। আশা করি বুঝতে পেরেছেন। আমি এখন একটা দশমিকের উদাহরণ দেখাবো, কারণ অনেকেই দশমিক নিয়ে হেজিটেশনের প্রয়োজন। তো চলুন আমরা দশমিকের একটা উদাহরণ দেখি। তো দশমিকের যে উদাহরণটা দেখাবো আমি, সেটা হচ্ছে 2.3.125। এটা একটা ডেসিমেল সংখ্যা, এটাকে আমাদের বাইনারিতে নিতে হবে। তো বাইনারিতে আমরা নেব। তো আপনাকে এখন যে জিনিসটা খেয়াল রাখতে হবে আমি বলে দিচ্ছি এখানে, যে ধরেন একটা সংখ্যা আছে 5.2, তো এখানে পূর্ণ সংখ্যা কোনটা আর দশমিক সংখ্যা কোনটা সেটা সম্পর্কে আপনাকে ভালোভাবে জানা থাকতে হবে, আপনি ভালোভাবে সেটা জানবেন। এখন এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, দশমিকের বাম দিকের সংখ্যাগুলো হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা, এবং দশমিক সহ ডান দিকের সংখ্যাগুলো হচ্ছে আমাদের এই পার্টটা হচ্ছে ভগ্নাংশ, খেয়াল রাখবেন। আরেকটা উদাহরণ দিয়ে দিই, 108.23, তাহলে এখানে 108টা হচ্ছে পূর্ণ সংখ্যা
এবং 0.23টা হচ্ছে আমাদের ভগ্নাংশ সংখ্যা। তো আমি এখনও পর্যন্ত আপনাদের দশমিক সংখ্যার রূপান্তর আমি দেখাই নাই, কিন্তু এই পূর্ণ সংখ্যা এখানে আপনি দেখতে পাচ্ছেন, এই সংখ্যাটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা এবং এইটা হচ্ছে আমাদের ভগ্নাংশ। তো আশা করি পূর্ণ সংখ্যাকে কীভাবে বাইনারিতে নিতে হয় সেটা আপনারা জানেন অবশ্যই। এই যে পূর্ণ সংখ্যা 2, 3, 23, 10কে কীভাবে বাইনারিতে নিতে হয় সেটা ডেফিনেটলি আপনারা জানেন। তো চলুন আমরা সেটা শুরু করে দিই। আমরা যেটা সিদ্ধান্ত নেব যে 10 কাজে লাগবে না সেটা জানি। এখন 2 দিয়ে গুণ না ভাগ হবে, যেহেতু 2 সংখ্যার অপোজিট সাইডে আছে, সুতরাং এটা অবশ্যই ভাগ হবে। তো আমরা 2 দিয়ে ভাগ দিচ্ছি 23কে। 2 দিয়ে যদি আমরা 23কে ভাগ দিই তাহলে কত পাই? 11 দুগুণা 22, আর ভাগশেষ থাকে আমাদের 1। আবার যদি এটাকে ভাগ দিই 5 দুগুণা 10, থাকতেছে কত? 1। আবার যদি ভাগ দিই 2 দুগুণা 4, ভাগশেষ থাকতেছে 1। আবার যদি দিই 2 1 2, এইখানে থাকবে ভাগশেষ 0। আবার যদি এটাকে আমরা ভাগ দিই তাহলে 2 দিয়ে যদি আমি এইটাকে ভাগ দিই তাহলে কতবার যাবে? অবশ্যই একবারও যাবে না, 0, সেহেতু ভাগশেষ থাকবে 1। আমি আরেকটা জিনিস বলতেছি, এগুলো কিন্তু বিয়োগ চিহ্ন না, জাস্ট আমি ভাগফল এবং ভাগশেষটাকে সেপারেট করে দিতেছি, পৃথক পৃথকভাবে লিখতেছি। তো দেখলেন আমরা 23 ডেসিমেল যে সংখ্যা সেটা বাইনারি সংখ্যা অলরেডি আমরা পেয়ে গেছি। কি পাইছি? 1 0 1 1 1, এই 3টা পেয়ে গেছি। আশা করি বুঝতে আপনাদের কোনো প্রবলেম হয় নাই। কিন্তু আমি তো ডেসিমেল এই যে পূর্ণ সংখ্যাটা করতে পারছি, কিন্তু এখন দশমিকটা করি নাই। তো দশমিকের ক্ষেত্রে কি করবে? এইখানে আপনাকে ভালোভাবে একটা জিনিস খেয়াল রাখবেন, যখন আপনি এই সংখ্যা পদ্ধতির কোনো রূপান্তর করবেন তখন পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আপনি যে নিয়মটা ইউজ করবেন, আমি আবার বলতেছি, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আপনি যে নিয়মটা ইউজ করবেন দশমিকের ক্ষেত্রে তার ঠিক বিপরীতটা হবে। তো এই কথাটা দ্বারা আমি কি বুঝাইতেছি? দেখেন, এই যে পূর্ণ সংখ্যা 23-এর ক্ষেত্রে আপনি কি করছেন? বারবার 2 দিয়ে ভাগ করছেন, হ্যাঁ। তাহলে আপনাকে এখন কি করতে হবে? আমি বলছিলাম হয় গুণ না হয় ভাগ, এই দুইটা জিনিসই ঘটে সংখ্যা পদ্ধতির রূপান্তরে। তো আপনি 2 দিয়ে এতক্ষণ তো ভাগই করছিলেন, তো এখন কি করতে হবে? এখন আপনাকে 2 দিয়ে গুণ করতে হবে দশমিকের বেলায়। তার মানেটা হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আপনি যেই নিয়মটাই করেন না কেন, যদি গুণ করেন তাহলে দশমিকের ক্ষেত্রে সেটা হবে ভাগ, এবং যদি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভাগ করেন তাহলে দশমিকের ক্ষেত্রে সেটা হবে গুণ। তো চলুন আমি গুণটা করে নিই। তো আমার এইদিকে দশমিক সংখ্যাটা ছিল বা ভগ্নাংশ সংখ্যাটা ছিল 0.125, এটার সাথে আমরা 2 গুণ দেব। তো এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, আমি উপরে আমি সুবিধার্থে এইভাবে লিখে নিচ্ছি, যেটা গুণ করব যে রেজাল্টটা পাবো সেটা অবশ্যই গুণফল, এবং সেই গুণফলের মধ্যে ভগ্নাংশ থাকবে, পূর্ণ সংখ্যা থাকবে। ফাইন। তো চলুন আমরা 0.125 এবং 2 এটাকে যদি আমরা গুণ দেই তাহলে আমরা যেই সংখ্যাটা পাবো সেটা হচ্ছে 0.25। তো দেখুন এইখান থেকে ভগ্নাংশ কতটুকু? এই যে আমি বলছিলাম আপনাদের দশমিক সহ যে ডান দিকে যেটা থাকে সেটাই তো ভগ্নাংশ, তাহলে এখানে ভগ্নাংশ হচ্ছে 0.25 এবং পূর্ণ সংখ্যাটা আমার কত? 0। তো আমি এখন যেটা করব, বর্তমানে আমার ভগ্নাংশ কোনটা? এই যে এটা ভগ্নাংশ। তাহলে যেটা করতে হবে, এই ভগ্নাংশের সাথে আবার 2 দিয়ে গুণ দিতে হবে, এবং গুণ দেওয়ার পরে আমরা যখন গুণফল পাবো সেটা হবে 0.50। তাহলে এইখানে ভগ্নাংশটা বর্তমানে কত? 50, সরি, এবং আমাদের এই যে পূর্ণ সংখ্যাটা থাকতেছে এখানে 0। তো এইভাবে কতক্ষণ পর্যন্ত গুণ করতে থাকবো? যতক্ষণ না পর্যন্ত আমাদের ভগ্নাংশটা 0 হয়েছে। খেয়াল করেন, যতক্ষণ না পর্যন্ত আমাদের ভগ্নাংশ 0 হয় ততক্ষণ পর্যন্ত এইভাবে দশমিকের কাজগুলো করে যেতে হয়। তো বর্তমানে আবার আমার ভগ্নাংশ যেহেতু এখনো 0 হয় নাই, তাহলে ভগ্নাংশটা কত? 50, এবং এইটাকে যদি আমরা 2 দিয়ে গুণ দিই সেটা হচ্ছে কত? 1। তাহলে এখানে কি কোনো ভগ্নাংশ আছে? অবশ্যই না, এখানে কোনো ভগ্নাংশ নাই, সেই জন্য ভগ্নাংশের করে আমরা 0 বসিয়ে দিলাম। তো এখান থেকে পূর্ণ সংখ্যা অবশ্যই আমরা পেয়েছি। এই যে এই গুণফল থেকে পূর্ণ সংখ্যাটা হচ্ছে আমাদের 1। আমরা কি করছিলাম? যখনই কোনো গুণফল পাইছিলাম তখন তার ভগ্নাংশটা এদিকে বসাইছি এবং তার পূর্ণ সংখ্যাটা এদিকে। তো হয়ে গেছে আপনাদের ভগ্নাংশ যেহেতু 0 হয়ে গেছে, এখানে থেমে যাবেন। যদি কোনো অঙ্কর ভগ্নাংশ এইভাবে থামে না, তাহলে আপনাকে যেই কাজটা করতে হবে, ধরে নেন যে আমরা 3-4 বার করে নিছি, এখনও ভগ্নাংশের এখানে 0 আসতেছে না, তখন আপনাকে যেটা করতে হবে যে আনসারটা লেখার সময় আপনি কি করবেন? তো সেটার আগে আমি জাস্ট এইটার আনসারটা লিখে নিই, না হয়তো বুঝবেন না। তো এখন আমি কি করব? আমরা তো আগের বার কি করছি দেখছি যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা নিচ থেকে উপরের দিকে এইভাবে 1 0 1 1 সাজিয়ে লিখছি। তখন এটা তো ছিল 0.125। এই যে 0.125 10কে আমরা কি বাইনারিতে নিছি, তাহলে কি আবার নিচ থেকে উপরে উঠবো না? আমি বলছি যে দশমিকে আপনি যা কিছু করেন না কেন ভগ্নাংশে তার ঠিক উল্টোটা ঘটে। তাহলে আপনাকে এখন যেটা করতে হবে, উপরের থেকে আপনি নিচে আসবেন। তাহলে উপরের থেকে যদি নিচে আসেন 0 0 1, এইটা হচ্ছে আপনার বাইনারি সংখ্যা। যেহেতু এখানে দশমিক দিয়ে শুরু করছেন তাহলে এখানে দশমিক দিতে ভুলবেন না কিন্তু। আচ্ছা যাই হোক, যেটা বলছিলাম, যদি কখনো দেখেন যে দশমিক করতেছেন আর ভগ্নাংশ 0 আসতেছে না, তাহলে আপনি যদি উদাহরণস্বরূপ ধরে নেন, একটা আমি লিখলাম 4 6 2 3, তো
তো এইটার আপনি করতে গেলে 4-5 বার করছেন, দেখা গেছে আপনার আপনি এইভাবে রেজাল্ট পাইতেছেন। উদাহরণস্বরূপ এটা জাস্ট সে ফর এক্সাম্পল এটা র ভ্যালু দিয়ে নিতেছি। তো এই 4 বার করে ফেলছেন, এখনও আসতেছে না, তাহলে আপনি যে কাজ করবেন আনসারের সাথে অবশ্যই ডট ডট দিয়ে দিবেন, কারণ এখনও এটা কমপ্লিট হয় নাই। যেহেতু ভগ্নাংশ 4 বার করার পরও যদি শূন্য অথবা 5 বার করার পরও শূন্য না আসে, এইভাবে আপনি আনসারটা লিখে নেবেন। তো যাই হোক, আমাদের যেই অঙ্কটা ছিল সেটা আপনি দেখতে পাচ্ছেন 23.125 ছিল। তো আমি এটাকে কি করছি, পূর্ণ সংখ্যাটাকে ভেঙে এইভাবে করছি এবং 0.125কে ভেঙে এইভাবে করছি। ঠিক এক্স্যাক্টলি সেম পলিসি আপনি ইউজ করবেন প্রত্যেকটা সংখ্যা পদ্ধতি রূপান্তরের ক্ষেত্রে। তো আমি নেক্সট এক্সাম্পল বা সংখ্যা পদ্ধতি রূপান্তরে অবশ্যই এইগুলো নিয়ে আরও আলোচনা করব। তো আশা করি আজকের লেকচার ভিডিও থেকে আপনি নতুন কিছু শিখতে পারছেন, এবং যদি শিখে থাকেন, যদি আপনার ভালো লাগে থাকে, যদি আমার এই উদাহরণগুলো আপনার বুঝতে সুবিধা হয়, তাহলে প্লিজ আমার ভিডিওতে লাইক দিতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। দেখা হবে নিশ্চয়ই পরবর্তী লেকচার ভিডিওতে।